আইনজীবী সাইফুল হত্যা ও আদালতে হামলায় চট্টগ্রামে 2 মামলা। চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে জাতিসংঘে ভুল ব্যাখ্যার অভিযোগ। পুঁজিবাজারে সংকট নিরসনে 3,000 কোটি টাকার ঋণ অনুমোদন। উদ্যোগকে ইতিবাচক বললেও সিন্ডিকেট নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা। ভৈরবের মেঘনা ব্রহ্মপুত্রে মাছ শিকারে দেদারসে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার। হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, স্থানীয়দের ক্ষোভ। এবং গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 100 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি ইস্যু আলোচনার উদ্দেশ্যে মিশরে হামাস প্রতিনিধি দল। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় 31 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 জনকে আসামি করা হয়। ভুক্তভোগী সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় এ মামলাটি করেন। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনার খানে আলম নামে একজন বাদী হয়ে 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়। অ্যাডভোকেট সাইফুল 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। এই মুহূর্তে চট্টগ্রাম আদালত এলাকায় আছেন সহকর্মী সুমন কুমার দে। সেখানকার পরিস্থিতি জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। সুমন, চট্টগ্রাম আদালত এলাকার সার্বিক পরিস্থিতি ঠিক আজকে কি দেখছেন জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে কৃষ্ণ দাস বর্মচারীকে ঘিরে যে আদালত প্রাঙ্গণে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে সাইফুল ইসলাম আরিফ নামের যে সরকারি আইনজীবী নিহত হয়েছে। তার বাবা বাদী গতকাল রাতে নগরীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন এবং 31 জনের নাম উল্লেখ করে আরো 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও আদালতে এই আইনজীবীদের উপর হামলা এবং ভাঙচুরের মামলায় এই আরেকটি মামলা হয়েছে। সেখানে 116 জনের নাম উল্লেখ করে 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। তো আমরা পুলিশের সাথে কথা বলে জেনেছি এখন পর্যন্ত 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 9 জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে তারা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 7 জন রয়েছে এজাহারভুক্ত আসামি। তো আমরা দেখেছি চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের পর অর্থাৎ সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান ভাঙচুরের সাথে জড়িত এবং এর আগেও কিন্তু পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। তো তাদেরকে আটক করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন শান্ত থাকে সেই কারণে তাদের যে গুরুত্বপূর্ণ মোড়গুলা রয়েছে সেই মোড়গুলাতে কিন্তু আমরা দেখছি তারা সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে গতকাল এবং এর আগেও কিন্তু হেফাজত সহ বিভিন্ন সংগঠন যে ইসকনকে নিষিদ্ধ এবং যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেটি যেন বন্ধ করা হয়, সেই দাবিতে তারা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন প্রতিবাদ সভা চট্টগ্রামে কিন্তু করা হচ্ছে। সেটি এখনো চলমান রয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে চট্টগ্রামে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জি সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে সবশেষ খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন কুমার দে। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভুলভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। জাতিসংঘে এক বিবৃতিতে এ অভিযোগ করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়, চিন্ময়কে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরও বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। পুঁজিবাজারে তারল্য সংকট নিরসন ও বিনিয়োগ সক্ষমতা বাড়াতে
3,000 কোটি টাকার ঋণ অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। এমন উদ্যোগকে প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবে দেখলেও বাজারের কালো বিড়াল নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা। আর অর্থনীতিবিদ অধ্যাপক সাদাত হোসেন সিদ্দিকী মনে করছেন, খেলাপি ঋণ আদায়ে কঠোর না হলে এ উদ্যোগ কোনো কাজেই আসবে না। পুঁজিবাজার নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। ভগ্নপ্রায় দেশের পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে এরই মধ্যে 3,000 কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা আইসিবিকে ঋণের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ঋণের বিপরীতে বছরে সুদ হার হবে 10%, যা এই মুহূর্তে দেশের আমানত ও ঋণের সুদ হারের চেয়ে বেশ কম। যদিও মূল্যস্ফীতির লাগাম টানতে সময়ে সময়ে বৃদ্ধি পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নীতি সুদ হার হচ্ছে 10%। আইসিবিকে দেয়া ঋণের জামিনদার হয়েছে সরকার। বিগত 16 বছরের দোসররা এখনো গাপটিমারি পড়ে আছে। ওদের কারণে, ওদের সিদ্ধান্তের কারণে আমরা আজকে আমাদের পুরা চালান পানির স্রোতের মতো বেশি চলে যাচ্ছে। ওদের উদ্দেশ্য একটাই ছিল, বাজারে এনে সেখান থেকে পুঁজিটা নিয়ে যাবে। গত 5 আগস্ট সরকারের পতনের পর 4 কার্যদিবস লেনদেন বাড়লেও 14 আগস্টের পর আবার শুরু হয় দরপতন। তাই ঋণ নির্ভরতাই নয়, বরং বাজারের সামগ্রিক গলদে হাত দেওয়ার পরামর্শ দিয়েছেন বিনিয়োগকারীরা। ক্ষমতাচ্যুত হওয়ার পরে কিন্তু 3 দিন 1000 পয়েন্টের কাছাকাছি বাড়ছে। মানুষ কিন্তু আশা ছিল যে মার্কেট হয়তোবা আবার, কিন্তু সে আশা ব্যক্ত করছে। অর্থনীতিবিদ অধ্যাপক সাদত বলছেন, ঋণ নির্ভর করে শেয়ার বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। বাংলাদেশের শিল্পায়নটা গড়ে উঠত এই শেয়ার বাজার কেন্দ্রিক, মূলধন সংগ্রহ করতে হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। কিন্তু আমাদের দেশে বিপরীত চিত্র। কেন? কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণত শিল্পপতিরা বেশিরভাগই ডেট ড্রিভেন ক্যাপিটাল। তার মানে হচ্ছে আমার ঋণ কেন্দ্রিক মূলধন সেটা হচ্ছে ব্যাংক থেকে। দেশের অর্থনীতিকে বাঁচাতে আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। সেন্ট্রাল ব্যাংক যদি রিজিড থাকে আইনের প্রতি, যে এগুলা প্রতিপালিত হচ্ছে কিনা সেটা নজরদর্পণে রাখা, একইভাবে হচ্ছে যে স্ট্রং একটা মনিটরিং সিস্টেমের মাধ্যমে রাখা। আর বিএসইসি বলছে, বাজারে কমপক্ষে 3,000 কোটি টাকা বিনিয়োগ করলে 2 সপ্তাহের মধ্যেই সুখবর আসবে। একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করবে এবং আরেকটা অংশ তাদের যে হাই কস্ট ডেট আছে সেইটা পরিশোধ করবে। এতে করে আইসিবির ফাইন্যান্সিয়াল কস্ট অনেকটাই কমে আসবে এবং তাদের আর্থিক সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এবং এর মাধ্যমে আমরা মনে করি আগামীতে আইসিবি তাদের যে পজিটিভ সেইটা আরো বেশি ভালো প্লে করতে পারবে। সামগ্রিক পরিস্থিতি বুঝে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এই মুখপাত্র। বাজারে আগামীতে ভালো কিছু দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 1515 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করা ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর পায়রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব কেমন দেখছেন, অর্থাৎ সেখানে কী ধরনের প্রস্তুতি রয়েছে এবং সাধারণ মানুষ কি বলছে? যেমনটা বলছিলেন, ঘূর্ণিঝড় ফিনজালের যে কিছুটা প্রভাব আমরা কিন্তু উপকূলীয় এলাকা পটুয়াখালীতে কিন্তু আমরা লক্ষ্য করছি। গত 2 দিন থেকে আপনাকে যদি জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু একটি আবহাওয়া কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজকে সকাল থেকে কিন্তু পটুয়াখালীতে কিন্তু কোনো সূর্যের কিন্তু দেখা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। আপনাকে দেখাচ্ছি যে এই যে কেমন আবহাওয়াটা একটু ঘুমট একটি পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। আমরা পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদেরকে তিনি যেমনটা জানিয়েছেন যে বঙ্গোপসাগর থেকে 1520 কিলো দূরে যে
ঘূর্ণিঝড়টির যে অবস্থানটা রয়েছে সেটা যদি ক্রমান্বয়ে যদি এদিকে এগিয়ে আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া কিন্তু আরো খারাপ হওয়ার একটা তারা আমাদেরকে জানিয়েছেন হতে পারে। এই এখন কিন্তু পটুয়াখালী সহ কিন্তু পায়রা বন্দরকে 2 নম্বর সতর্ক যে হুঁশিয়ারি সতর্কের সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা এখানে পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, পটুয়াখালী জেলা ত্রাণ যে এখানে যে কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ঘূর্ণিঝড় ফিনজাল মোকাবেলায় তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রাথমিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো তারা গ্রহণ করেছে। এখানে জেলা যে কর্মকর্তারা আছে তাদের সাথে তিনি কথা বলেছেন, জেলা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছেন, জেলা রেড ক্রিসেন্টের সাথে এখানে যে সদস্যরা আছে স্বেচ্ছাসেবী যে সংগঠন আছে তাদের সাথে কথা বলেছেন। ঘূর্ণিঝড় ফিনজাল মোকাবেলায় জেলা প্রশাসক কিন্তু প্রাথমিকভাবে যে প্রস্তুতিগুলো গ্রহণ করার কথা ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক কিন্তু সেই প্রস্তুতিগুলো গ্রহণ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে সবচেয়ে কিন্তু এখানে এই ঘূর্ণিঝড় ফিনজালে ক্ষতির যে আশঙ্কা করছেন কৃষি বিভাগে, কারণ এখন পর্যন্ত কিন্তু কৃষকের যে মাঠে যে ধান সে ধানটি কিন্তু এখনো অনেক রয়ে গেছে। যদি ঘূর্ণিঝড় ফিনজাল এই উপকূলীয় আঘাত হানে তাহলে সবচেয়ে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন এই যে কৃষিক্ষেত্রে যারা আছে। এছাড়াও জেলা যে মৎস্যরা আছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। তো পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়ে তথ্য জানানোর জন্য। নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল ব্যবহার করে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে নদীতে মাছ শিকার করছে অসাধু জেলেরা। এর ফলে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির নানা মাছ। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ জাল বিক্রেতা ও মজুতকারীদের বিরুদ্ধে কোনো অভিযান নেওয়া হচ্ছে না। অচিরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। জামাল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নদীর নাব্যতা, পুকুর ও জলাশয় দিন দিন ভরাট হয়ে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এরই সাথে দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা মেঘনা, ব্রহ্মপুত্র, কালী, শীতলপাটি নদীতে চায়না রিং ও কারেন্ট জাল ব্যবহার করে প্রজননের মৌসুমে মা মাছ ও ডিম শিকার করছে। এ কারণেই মাছের সংকট দেখা দিচ্ছে। বাজারে গিয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন করেছেন। ওই আইনের ধারায় কারেন্ট জালের উৎপাদন, বুনন, আমদানি, বাজারজাতকরণ, সংরক্ষণ, বহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। রিং জাল দিয়ে দেশ গাং সাফ করে লেগেছে। এখন আমরা বাজারে গেলে মাছ পাইতেছি না। যে জায়গা থেকে তো এরকম কারেন্ট জাল মনে করেন এই জায়গাতে বন্ধ করে ভালো হইব বেশি। কারেন্ট জাল দিয়ে মাছ মারালে আমরা সুতার জাল দিয়ে মাছ পাই না, আমরা অনেক সমস্যা। পুলিশে অভিযান করে ভৈরব বন্ধ করে দেখতে তো আমরা আনতাম না, আর আমরা হতে হইতাম না। প্রশাসনের পক্ষ থেকে আমি চাই অভিযান চালাক ভৈরব বাজার গোদামে। সব জেনে দেশীয় মাছ রক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন এই কর্মকর্তা। আমাদের যে জলজ সম্পদ রয়েছে আমাদের এটি সংরক্ষণে কিন্তু মৎস্য বিভাগের সাথে উপজেলা প্রশাসন যৌথভাবে আমরা বেশ কয়েকটি অভিযান চালিয়েছি এবং কি বর্তমানে কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। আর অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস মৎস্য কর্মকর্তার। অবৈধভাবে কারেন্ট জাল এবং চায়না দোয়ারি জাল বিক্রি করতেছে, এই সম্পর্কে আমাদের কাছে তথ্য আসতেছে। তো আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো এবং তাদেরকে আইনের আওতাভুক্ত করবো। স্থানীয় বাজারগুলোতে নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল বিক্রি ও মজুতকারীদের শাস্তির ব্যবস্থা করা গেলে দেশীয় মাছ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধি পাবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই খাবারের সন্ধানে বাড়ির বাইরে গিয়ে হামলায় মারা যায়। গত 2 মাস ধরে ইসরায়েলি বাহিনী গাজায় কোনো ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না, ফলে গাজাবাসীর দুর্ভোগে যোগ হয়েছে নতুন মাত্রা। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিনিধি দল মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কায়রো পৌঁছেছেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু নিরীহ মানুষ। গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় 2 শহর বেইত লাহিয়া এবং জাবালিয়ায় গত 24 ঘন্টায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 100 জন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রের দেয়া তথ্য মতে নিহতদের মধ্যে 75 জন বেইত লাহিয়া শহরের এবং বাকি 25 জন জাবালিয়া সংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দা।
গাজায় স্থানীয়দের নিজ বাসস্থান ছেড়ে মানবেতর দিন কাটাতে হচ্ছে শরণার্থী শিবিরে। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির যোগান পাওয়া তাদের জন্য দুষ্কর। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানান, প্রায় 2 মাস ধরে উত্তর গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইতোমধ্যে সেখানে দেখা দিয়েছে দুর্ভিক্ষ, গণহত্যা, খাদ্যাভাব এবং লাগাতার হামলায় ভয়াবহ পরিস্থিতি পার করছেন উত্তর গাজার বাসিন্দারা। তিনি আরও জানান, গত 24 ঘন্টায় নিহতদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা শুধু পানীয় খাবারের সন্ধানে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। 5 অক্টোবর বিশেষ অভিযান শুরুর পর থেকে খাবার, ঔষধ, জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফলে মানবিক বিপর্যয় শুরু হয়ে গেছে গাজায়। অন্যদিকে গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধিরা কায়রো গিয়েছেন মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 দিনের মাথায় এ ঘোষণা এলো। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর উপর সেতু সংস্কারে ধীরগতির ফলে দুর্ভোগ পোহাচ্ছে 3 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা। প্রকল্পের বেঁধে দেয়া মেয়াদ অনেক আগে শেষ হলেও কাজ সম্পন্ন হয়েছে 50 ভাগ। দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। জেলা নির্বাহী প্রকৌশলী বলেছে 2 মাসের মধ্যে কাজ শেষ করা হবে। শরীফুল ইসলামের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢুলন্ডি সিংজুড়ি আঞ্চলিক পাকা সড়কের পেচারকান্দা এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর সংস্কার চলছে কচ্ছপ গতিতে। ঠিকাদারি প্রতিষ্ঠান মিতু ট্রেডার্সের চলতি বছরের 20 জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 50 ভাগ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে সিংজুড়ি পয়লা ও বালিয়াখোড়া ইউনিয়নের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক সহ সাধারণ মানুষ। যানবাহন নিয়ে জেলা সদরে যেতে হচ্ছে 20 কিলোমিটার ঘুরে। যতটুকু কাজ আছে এটা 3 মাসে শেষ হওয়ার কথা, কিন্তু ওনারা ইতিমধ্যে 1 বছর ক্রস করে ফেলছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। বালিয়াখোড়া দিয়ে আমাকে প্রায় 20-25 কিলোমিটার অতিরিক্ত যেতে হয়, যেটা আমার সময়ের অপচয় হয় এবং অর্থের অপচয় হয়। সেতুর 2 প্রান্তেই রয়েছে স্কুল, কলেজ, হাট বাজার সহ নানা প্রতিষ্ঠান। বর্তমানে কাঠের মই দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় সবার। এ অবস্থায় দ্রুত সেতুর কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। ধানের বোঝা, খেরের বোঝা নিতে আমার খুব অসুবিধা হয়। এই যে শস্য অনেকদিন যাবৎ ব্রিজের কাজ চলছে, কিন্তু কাজ দ্রুত অগ্রসর হচ্ছে না। হুন্ডা বা মোটরসাইকেল নিচ দিয়ে নদীর পার দিয়ে পার হচ্ছে, এটা আমাদের জনগণের জন্য খুবই সমস্যা। যত সম্ভব এটার কাজ শেষ চাই। বিষয়টি জেনে এলজিইডি বলেছে ঠিকাদারকে কাজ শেষ করার জন্য তাগিদ দেয়া হয়েছে। ইতিমধ্যে আমরা ঠিকাদারকে তাগাদা দেওয়ার পর ঠিকাদার পুনরায় মোবিলাইজেশন হয়েছে, কাজ শুরু হয়েছে। আজকেই একটি স্ল্যাবের ঢালাইয়ের কাজ চলমান। নতুন একটি ওয়ার্ক প্ল্যান নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2 মাসের মাঝে ব্রিজের কাজটি সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পের আওতায় 2,55,56,000 টাকা ব্যয়ে 25.8 মিটার সেতু বৃদ্ধি ও সংস্কারের কাজ হাতে নেয় এলজিইডি। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। দানাদার ইউরিয়া সার প্রয়োগে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ইউরিয়া সারের নতুন প্রয়োগ যন্ত্রকে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বলছে কৃষি বিভাগ। এ প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কমে আসায় ইতোমধ্যেই লাভবান হচ্ছেন মাদারীপুরের কৃষকরা। মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গত 5 আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার উম্মেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার 5 জন কৃষকের 4 বিঘা জমিতে আমনের ব্রি ধান 87 চারা রোপণ করেন। প্রায় 15 দিন পরে ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রের মাধ্যমে সার প্রয়োগ করা হয়। এতে বিঘা প্রতি 16 কেজি সার প্রয়োগ করা হয়, যেখানে প্রচলিত পদ্ধতিতে বিঘা প্রতি সার লাগত 24 কেজি। সেই ক্ষেত্রে বিঘা প্রতি 8 কেজি সারের টাকা সঞ্চয় হয়েছে কৃষকের। উদ্ভাবিত এই যন্ত্র মাটির গভীরে সরাসরি ইউরিয়া সার প্রয়োগ করতে সক্ষম, ফলে সারের কার্যকারিতা 70% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমনের মাত্রাও কমছে। বদলি খরচটা বেশি যায় এবং এখন মেশিনের দ্বারা খরচ একটু কম লাগে। হাতে লাগানো 10 টাকা বেশি লাগে,
মেশিনে লাগানো 10,000 টাকা কম লাগে। কুমেরপাড় এলাকায় এই যন্ত্রের কার্যকারিতা ও উপকারিতা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে মাঠ থেকে পাকা ধান কর্তন করা হয়। এই ক্ষেত্রে দেখা যায় প্রচলিত পদ্ধতিতে যেখানে বিঘাপ্রতি 13 মণ ধান উৎপাদন হতো, সেখানে এই পদ্ধতিতে বিঘাপ্রতি 17 মণ ধান উৎপাদন হচ্ছে। দানাদার ইউরিয়া সার প্রয়োগের নতুন পদ্ধতিতে কৃষকের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি বাড়ছে ফলন, এতে খুশি কৃষকরা। মেশিন দিয়ে সার দিছি, এই বছর আমার ফলন আগের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে। এই পদ্ধতিতে সুফল তুলে ধরেন কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারা। যন্ত্র ইউরিয়া সার প্রয়োগ করায় এটা আমরা পাইছি এবং এটা কৃষক খুবই ভালোভাবে এটা রিসিভ করছে এবং এটা ফলন বৃদ্ধি পাইছে। দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রের মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়ন ঘটবে বলে দাবি প্রকল্প পরিচালকের। যন্ত্রটি ব্যবহার করে সার প্রয়োগ করলে উৎপাদনও বাড়ে, পাশাপাশি আরেকটা জিনিস হয় সারের সাশ্রয় হয়, কৃষকের আর্থসামাজিক অবস্থা ভালো থাকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে দেয়া প্রস্তাব সম্পর্কে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধের সহিংসতা বন্ধ করতে এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে তার ন্যাটো রাষ্ট্রের প্রয়োজন। তবে মার্কিন প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের দখলকৃত অঞ্চল রুশ ভূখণ্ড হিসেবে তিনি স্বীকৃতি দিবেন না, কারণ সেটি তাদের সংবিধান বহির্ভূত। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আইনজীবী সাইফুল হত্যা ও আদালতে হামলায় চট্টগ্রামে 2 মামলা। চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে জাতিসংঘে ভুল ব্যাখ্যার অভিযোগ। পুঁজিবাজারের সংকট নিরসনে 3,000 কোটি টাকা ঋণ অনুমোদন। উদ্যোগকে ইতিবাচক বললেও সিন্ডিকেট নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা। ভৈরবের মেঘনা ব্রহ্মপুত্রে মাছ শিকারে দেদারসে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার। হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ, স্থানীয়দের ক্ষোভ। এবং গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 100 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি ইস্যু আলোচনার উদ্দেশ্যে মিশরে হামাস প্রতিনিধি দল। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।